ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসাইন সামি। মোহামেডান আবাহনী ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে বড় শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয়। গতকালই শাস্তি হিসাবে 1 ম্যাচ নিষিদ্ধ এবং 4 ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি। লেভেল 2 ভাঙার অপরাধে সব মিলিয়ে 2 ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করে সিসিডিএম। ম্যাচ শেষে কোড অফ কন্ডাক্ট ভেঙে কথা বলা এবং শুনানিতে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও এসেছে ক্রিকেটারের বিরুদ্ধে। এদিকে শাস্তি তুলে নিতে আপিল করেছে মোহামেডান ক্যাপ্টেন হৃদয়। ডিপিএলে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ আলোচনায় এখন শাস্তি পাওয়া তাওহিদ হৃদয়। মাঠে তর্কাতর্কির পর গণমাধ্যমের সামনে যেমন এ নিয়ে নানাবিধ কথা বলেছেন, তেমনি জানা গেছে শুনানিতে যেও অশ্রদ্ধা প্রদর্শন করেছেন মোহামেডানের এই অধিনায়ক। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমে ওঠে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান লড়াই। আগে ব্যাট করে মোহামেডানের 265 রানের জবাবে ব্যাট করছিল আবাহনী। অষ্টম ওভারে বোলিংয়ে আসেন এবাদত হোসেন। তার করা প্রথম বলটি স্ট্রাইকে থাকা মোহাম্মদ মিঠুনের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদন করে মোহামেডান, কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতেও দেখা যায় স্পষ্ট ইনসাইড এজ। আম্পায়ার সৈকতের সিদ্ধান্তই ছিল সঠিক। এদিকে এই সিদ্ধান্তের পর আপত্তি জানায় মোহামেডানের ক্রিকেটাররা। বিষয়টি মানতে পারেননি এবাদত। এক পর্যায়ে দলীয় অধিনায়ক হৃদয় এগিয়ে যান আম্পায়ারের দিকে। কিছু সময় দেখা যায় তর্কাতর্কি চলতে। পরবর্তীতে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে এ ব্যাপারে কথাও বলেন হৃদয়। এরপর হৃদয়কে শাস্তির ধারা পড়তে বললেও সেটি ম্যাচ রেফারি রাহুলকে পড়ে শোনাতে বলেন তিনি। বিসিবির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী 3 ধারায় শাস্তি পেয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি তাকে 1 ম্যাচ নিষিদ্ধ ও 4 ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয়। শেষ পর্যন্ত সিসিডিএম 2 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় হৃদয়কে। জানা গেছে এমন ঘটনার পর ক্ষমাও চেয়েছেন মোহামেডানের এই অধিনায়ক। এদিকে শাস্তি তুলে নিতে আপিল করেছে মোহামেডান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। তাওহিদ হৃদয়ের সঙ্গে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের যে ঘটনাটা, বাগবিতণ্ডার ঘটনাটা, সেটা আসলে 2টা ধাপে সংগঠিত হয়েছিল। প্রথমত 5ম ওভারের শেষ বলটা যেটা ছিল, যেখানে পারভেজ ইমন ব্যাটিং করছিলেন, মেহেদী হাসান মিরাজ বোলিং করছিলেন, তখন একটা কট বাহাইন্ডের আপিল, এবং সেই কট বাহাইন্ডের আপিলে সাড়া দেননি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যদিও পরবর্তী সময়ে অ্যাকশন রিপ্লেতে দেখা গিয়েছিল যে সেখানে একটা ইনসাইড এজ হলেও হতে পারে বা হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। তখন একটা বাগবিতণ্ডার জায়গা ছিল, সেই জায়গাটায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ তারাও ইনভলভ ছিলেন, কিন্তু সেটা খুব বেশি অসৌজন্যতামূলক প্রদর্শন দেখা যায়নি। কিন্তু পরবর্তীতে ইবাদত হোসাইনের যে বলটাতে ঘটনাটা ঘটেছিল, এলবিডব্লিউ এর আবেদনের জায়গাটা, মোহাম্মদ মিথুন ছিলেন সেই জায়গাটাতে, এবং ওই বলটার ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে ইম্প্যাক্টটা আউটসাইড ছিল পরবর্তী সময়ে যেটা দেখা গিয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল এই ঘটনাটার পরই ইবাদত হোসেন চৌধুরী তিনি সরে গিয়েছিলেন, তিনি বেশ কিছু অঙ্গভঙ্গি করছিলেন। তাওহিদ হৃদয় পরবর্তী সময়ে আম্পায়ারের সঙ্গে খানিকটা অসৌজন্যতামূলক আচরণ করছিলেন। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি এসে পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য চেষ্টা করছিলেন, এবং তখন স্টাম্প মাইক্রোফোন থেকে শোনা যাচ্ছিল যে তিনি বলছিলেন যে বা তর্ক বিতর্ক করতে হলে সেটা মাঠের বাইরে গিয়ে তর্ক বিতর্ক করতে হবে, এবং তখনই মূলত সেই সমস্যাটা তৈরি হয় এবং তাওহিদ হৃদয় তিনিও তেড়ে এসেছিলেন। মুশফিকুর রহিম মাঝখানে দাঁড়িয়েছিলেন, শরফুদ্দৌলা শহীদ সৈকতকে মুশফিকুর রহিম সরিয়ে নিয়ে গিয়েছিলেন, মিরাজ তাওহিদ হৃদয়কে সরিয়ে নিয়ে গিয়েছিলেন, এবং এই যে পুরো ঘটনাটা, সেই পুরো ঘটনাটা আসলে 2টা ধারায় দণ্ডটা পাওয়া গেছে। একটা 2.6, যে 2.6-এর ধারাটা, সেখানে কোনো একজন ক্রিকেটার যদি দেখা যায় যে মাঠে অসৌজন্যতামূলক আচরণ করেন, বডি ল্যাঙ্গুয়েজ এমন কিছু প্রদর্শন করেন, সেটা 2.6, যেটা লেভেল 1 অপরাধ। আবার 2.8 হচ্ছে আম্পায়ারের ডিসিশনের এগেইনস্টে যাওয়া, কোনো রিয়াকশন দেখানো একটু অসৌজন্যতামূলক, এবং সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে কোনো অবয়ব বা অঙ্গভঙ্গি করা, সেটা 2.8-এর মধ্যে পড়ছে। আবার 2.7-এর যে বিষয়টা, সেটা হচ্ছে যে ম্যাচের শেষে পাবলিক প্ল্যাটফর্মে কোনো কথাবার্তা বললে তখন কিন্তু সেই জায়গাটাও এই 3টা অফেন্সের মধ্যে আসলে তাওহিদ হৃদয় পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু যমুনা টেলিভিশনের সঙ্গে এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা শুনে আসব। এই যে ডিমেরিট পয়েন্টস বলেন, লেভেল 2, লেভেল 4, এগুলো কিন্তু ক্লিয়ারলি ক্ল্যারিফাইড ইন দ্য ডকুমেন্ট। কথাটা বুঝছেন? এখন ম্যাচ রেফারির দায়িত্ব হচ্ছে সে কি অফেন্স করেছে, কোন লেভেলে। তো আপনি যদি ডকুমেন্টটা দেখেন, আইসিসির ওয়েবসাইটে আছে, সব জায়গায় আছে, যে লেভেল 2 অফেন্স আম্পায়ারদের সাথে কোনো বচ্চাসে গেলে আপনি এটা ইয়ে হবে, হ্যাঁ।
তারপরে আপনার জিনিসটা হচ্ছে লেভেল 2 গেলেই ওইখানে দেখা যায় যে আপনি ফাইন করতে পারবেন এবং ডিমেরিটস পয়েন্ট অ্যান্ড ম্যাচে। সো লেভেল 2 হলেই 4 ডিমেরিটস পয়েন্ট পেয়ে যাবে। 4 ডিমেরিট পয়েন্ট পেলেই 1 ম্যাচ সাসপেনশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল। ইফতেখার রহমান মিঠু তিনি কথা বলছিলেন। সিলেটে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিনে প্র্যাকটিসে উপস্থিত ছিলেন শান্ত মুশফিক সহ 8 জন ক্রিকেটার। ডিপিএল এর ব্যস্ততা শেষে আজ রাতে যোগ দেবেন বাকি 7 ক্রিকেটার। ক্যাম্পের প্রথম দিনে সিমন সালাউদ্দিনের সঙ্গে দেখা মিলেছে নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টার। 20 এপ্রিল প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলে ব্যস্ত এক বছর অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, যার শুরুটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে, যার প্রস্তুতি নিতে ডিপিএল রেখে সিলেট পৌঁছালেন ক্রিকেটাররা। প্রথম দিনেই টাইগার ক্যাম্পে যোগ দিয়েছেন 8 ক্রিকেটার। নাজমুল শান্ত, তাইজুল, মুমিনুল, অঙ্কন, মুশফিক, নাহিদ রানা, খালেদ ও হাসানদের দেখা মিলেছে ফুরফুরে মেজাজেই। দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে। আর অনুশীলনের প্রথম দিনেই দেখা মিলেছে নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টকে। শিষ্যদের ঝালিয়ে নিতে সিলেটে দেখা দিলেন প্রাণবন্ত রূপে। লাল সবুজ জার্সিতে ফিরে ব্যাট হাতে মুশফিকুর রহিমের নিবিড় অনুশীলন। ব্যস্ত মুমিনুলকেও দেখা গেল প্রথম দিনের অনুশীলনে। এদিকে ডিপিএল এর শেষ রাউন্ডের খেলা শেষে দলের বাকি 7 ক্রিকেটার যোগ দিবেন দলের সঙ্গে। এর আগে 12 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। 12 এপ্রিল ডিপিএল এর ম্যাচ খেলেই প্রথম ধাপে রওনা হন ক্রিকেটাররা। 2 টেস্টের সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 দল। দ্বিতীয় শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস। নারী বিশ্বকাপ বাছাই পর্ব নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডারদের 236 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগার্সদের সংগ্রহ 2 উইকেটে 49 রান। 6 রানের মাথায় আইরিশ ওপেনার সারা ফোর্বসকে রান আউট করেন নাহিদ আক্তার। আরেক ওপেনার গ্যাবি লুইসকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন স্পিনার জান্নাতুল ফিরদৌস সুমনা। 33 রান করা অ্যামি হান্টনারও কাটা পড়েন রান আউটে। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েছেন পেন্ডারগাস্ট এবং লরা ডেলানি। গড়েন 72 রানের জুটি। অবশেষে পেন্ডারগাস্টকে 41 রানে ফেরান রাবেয়া খাতুন, আর ডেলানিকে 63 রানে তুলে নেন ফাহিমা। শেষ দিকে কেলির 24 রানে 8 উইকেটে 235 রানের পুঁজি পায় আইরিশরা। 3 উইকেট নেন রাবেয়া। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আরেকটু আপডেট দিচ্ছে, 2 উইকেটে 54 রান এই মুহূর্তে বাংলাদেশ নারী দলের। প্রতি ছক্কায় কিংবা প্রতি উইকেটে ফিলিস্তিন শিশুদের জন্য 1 লাখ পাকিস্তানের রুপি দিচ্ছে পিএসএল এর দল মুলতান সুলতানস। ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয়ে এমন উদ্যোগ নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। বিশ্ব মানবতার ইতিহাসে অন্যতম কালো অধ্যায় রচিত হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। দখলদার ইসরায়েলের গণহত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের নানা প্রান্তের মানুষ। ক্রীড়াঙ্গন থেকেও তাদের প্রতি সহমর্মিতা দেখানোর নজির রয়েছে। তারই অংশ হিসাবে গাজায় আহত অনাহারে থাকা শিশুদের জন্য অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। মুলতান ক্রিকেটারদের প্রত্যেকটা ছক্কা এবং উইকেটের জন্য 1 লাখ পাকিস্তানের রুপি করে গাজার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচের আগে টস করতে নেমেই ওই ঘোষণা দিয়েছিলেন মুলতানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। অর্থাভাবে নিজেদের কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে দাবা ফেডারেশন। আগের কমিটির 25 লাখ টাকার দেনা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। দেনা পরিশোধ না করলে সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা আছে। দাবি দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের। সংকট কাটাতে বিসিবি, বাফুফে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তৈবুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই অর্থ সংকটে ভুগছে দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটি। অচলাবস্থা দূর করার লক্ষ্যে তাদের দায়িত্ব দেওয়া হলেও হিমশিম খেতে হচ্ছে তাদের। অর্থাভাবে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বর্তমান কমিটির সামনে। অচলাবস্থা দূর করতে এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈবুর রহমান। এর মধ্যে বিসিবির কাছে 1 কোটি টাকার সহযোগিতাও চাওয়া হয়েছে। পাশে চান বাফুফেকেও। 1 কোটি টাকার একটা স্পন্সরশিপ চেয়েছি, তো আশা করি ক্রিকেট বোর্ড এটা আমাদের জন্য বিবেচনা করবেন, তাদের সামর্থ্য আছে। আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আই এম গ্যারান্টি দ্যাট আমরা কিছু ভালো রেজাল্ট আনতে পারবো। প্রেসিডেন্ট স্যার ক্রিকেট ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সাথেও কথা বলেছেন ব্যক্তিগতভাবে।
তার কাছেও সহায়তা চেয়েছেন এবং তিনিও কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন। এই অর্থ সংকটের মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে আগের কমিটির রেখে যাওয়া 25 লাখ টাকার দেনা পরিশোধ না করলে সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছেন দাবার সাধারণ সম্পাদক। প্রায় 25 লাখ টাকার মতো একটা টাকা দেনা আছে, যেটা ফিদের ডিউ আগের ফেডারেশন করে গেছে। তো সেটা আমরা তদন্ত করছি, সাথে সাথে আমরা টাকাটা চেয়েছি, কারণ ওইটা দেনাটা না দিলে হয়তো আর 1 মাস ডিলে করলে হয়তো আমার সদস্যপদ স্থগিত করে দিতে পারে, তখন আমার টুর্নামেন্টগুলো আর কার্যক্রম আমাদের প্লেয়ার বিদেশে খেলতে পারবে না। সীমিত সামর্থ্যের মধ্যেও দাবার ব্যস্ত সূচির বিষয়ে বদ্ধপরিকর ফেডারেশন। চলতি মাসের 24 তারিখ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লিগ, পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপও থাকছে নজরে। গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট করা দরকার, এটা করতে প্রায় 40-50 লাখ টাকা লাগে, পারছি না, যার ফলে আমরা করছি আমাদের প্লেয়ারদেরকে বিদেশে খেলতে পাঠাচ্ছি, যেহেতু নিজের আয়োজন করতে পারছি না বিদেশে পাঠাচ্ছি, কিন্তু বিদেশে পাঠালেও তো খরচ আছে, ওখানে খেলতে গেলে থাকা খাওয়া এবং প্লেন ফেয়ার দিতে হয়, ভিসার ব্যাপার আছে, অনেক দেশে ভিসা পাইতে দেরি হয়ে যায়, খেলতে যাওয়া যায় না। দেশব্যাপী দাবাকে ছড়িয়ে দিতে সকল কার্যক্রম গ্রহণের কথা জানান তৈয়বুর রহমান। তবে দেশীয় ট্রেনার না থাকায় কিছুটা চ্যালেঞ্জিং বলছেন তিনি। সেই সাথে দাবার উন্নতিতে ভালো মানের বিদেশি ট্রেনারের প্রয়োজনীয়তা তুলে ধরেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। 2 জন প্লেয়ার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে তাদের, এবং আমাদের ন্যাশনাল টিম আছে, তাদেরকে একটা বিদেশি ট্রেনার দিয়ে ট্রেনিং করাতে হবে। তো আমাদের সেটাও আমরা আর্থিক সমস্যায় একটু পিছিয়ে আছি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। খুব সাম্প্রতিক সময় একটা সিনেমা মুক্তি পেয়েছিল, চান্দু চ্যাম্পিয়ন, যে সিনেমাটার মূলত কাহিনী ছিল যে একজন অলিম্পিক অ্যাথলেট, তিনি যুদ্ধাহত অবস্থার পর পরবর্তী সময় প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেন। এই জায়গাটা কিন্তু পুরো বিশ্বব্যাপী প্রচলিত, সমাদৃত। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন তাদেরকে নতুন করে জীবনের জয়গান শেখানো, নতুন করে তাদেরকে এই ক্রীড়া অনুরাগী করে তোলা এবং সেই সঙ্গে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে উৎসাহিত করা। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ, যার কথা আমরা বলছিলাম যে একটু আগে, যে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের জন্য, ঠিক তেমনিভাবে প্রথমবারের মতো যে আয়োজিত হতে যাচ্ছে হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ, সেই হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খেলবে। যদিও বিশ্বাসরে খেলার আমন্ত্রণ পেলেও তৈরি হয়েছে আর্থিক সংকট, আর এই কারণেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বিসিবির কাছে আর্থিক সাহায্যের অনুরোধ করেছেন বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য এবং ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন। পাকিস্তানে সেপ্টেম্বর-অক্টোবরে বসবে এই আসর। দুপায়ে দাঁড়িয়ে ছক্কা মারার হয়তো ক্ষমতাটা আর নেই, বুলেট গতিতে ছুটে একটা বাউন্সার ছোঁড়ার শক্তিটাও হারিয়েছে, তবে বুকের মাঝে ক্রিকেটার স্বপ্নটা এখনো তো হারায়নি। তাদের ক্রিকেটেও একই আবেগ, 22 গজে লেখা তাদের গল্পটা হয়তো কমই এসেছে খবরের পাতায়, তবে এবার সোনালী স্বপ্নের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে হুইল চেয়ার ক্রিকেটে। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতার আয়োজক আন্তর্জাতিক হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তান হুইল চেয়ার ক্রিকেট কাউন্সিল। বিশ্বমঞ্চে খেলার এই আমন্ত্রণ বাংলাদেশের জন্য একটি গর্ব ও আবেগের মুহূর্ত। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন। তবে গুরুত্বপূর্ণ এই আমন্ত্রণের পরও আর্থিক সংকটের কারণে কিছুটা অনিশ্চয়তায় বাংলাদেশ দল। মহসিন জানিয়েছেন তারা এখনও কোনো স্পন্সর বা আর্থিক সহায়তা পাননি, আর তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি অনুরোধ জানিয়েছেন আর্থিক সহযোগিতার জন্য, যাতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় মহসিনরা। 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত পাকিস্তানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ। আসরে অংশ নেবে মোট 8টি দেশ: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দেশের স্কোয়াড হবে 21 সদস্যের, যেখানে থাকবেন 15 জন ক্রিকেটার, 5 জন কর্মকর্তা এবং 1 জন আম্পায়ার। মহসিনের ভাষায়, বাংলাদেশের জন্য এটি হবে একটি গর্বের মুহূর্ত, আর হুইল চেয়ার ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, স্টে টিউনড। বিদ্রোহী নারী ফুটবলাররা অভিমান ভেঙে ক্যাম্পে ফিরল, এখনও তাদের সঙ্গে চুক্তি করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যদিও বাফুফে জানিয়েছিল বিদ্রোহীরা ক্যাম্পে ফিরলে চূড়ান্ত হবে চুক্তির বিষয়টি। 18 জনের মধ্যে 9 জনই ভুটানে পাড়ি জমিয়েছেন সেদেশের লিগ খেলতে। সাবিনা ঋতুপর্ণাদের পর এবার থিম্পুতে গেলেন মাসুরা রূপনা সহ আরও 5 ফুটবলার। হেড কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পের মাঝেই ভুটান লিগে খেলতে গেলেন আরও 5 নারী ফুটবলার। তবে ওয়ার্ক পারমিটের জন্য থিম্পুর বিমান ধরতে পারেননি কৃষ্ণা রানী সরকার। ভুটানের নারী লিগ খেলতে সানজিদা মানসুরা ছাড়াও দ্বিতীয় এই বহরে আছেন মারিয়া শামসুন নাহার সিনিয়র ও রূপনা চাকমারা।
প্রথম বহরে সপ্তাহখানেক আগে থিম্পুতে পাড়ি জমানো সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকারা খেলবেন পারো এফসির হয়ে। ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা মাঠ মাটাবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে। এই দলের হয়ে খেলার কথা রয়েছে কৃষ্ণারও। আর থিম্পু সিটির প্রতিনিধিত্ব করবেন সানজিদা মারিয়া ও শামসুন নাহার সিনিয়র। 25শে এপ্রিল শুরু হয়ে এই লিগ চলবে আগস্ট পর্যন্ত। পিটার বাটলারকে বয়কট করা 18 ফুটবলারের মধ্যে 9 জনই এখন অবস্থান করছেন ভুটানে। কৃষ্ণার ওয়ার্ক পারমিট তার ক্লাব তৈরি করতে পারলে তিনিও খুব দ্রুতই ধরতে যাচ্ছেন থিম্পুর বিমান। টানা দ্বিতীয়বার সাফ জয়ের পর থেকে 18 নারী ফুটবলারের সাথে দূরত্ব আসে কোচ বাটলারের সাথে। নানা নাটকীয়তার পর আবারও এই ইংলিশের অধীনে ক্যাম্পে ফিরে আসেন বিদ্রোহীরা। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার মিশন আছে বাংলাদেশ নারী ফুটবলের সামনে। চ্যালেঞ্জটা বড় বলেই লম্বা সময়ের ক্যাম্পকে প্রাধান্য দিচ্ছেন কোচ। ক্লোজ ডোর অনুশীলনে পরিকল্পনা ছকে যাচ্ছেন এই ইংলিশ। তবে মিয়ানমারে যাওয়ার আগে কবে নাগাদ সাবিনা, মানসুরাদের পাওয়া যাবে তা নিয়ে আছে অস্পষ্টতা। ভুটানের লিগ শেষ করে ক্যাম্পে যোগ দিলে সপ্তাহখানিক সময় পাবেন ফুটবলাররা। তবে বাফুফে চাইলে আরও আগে তাদের ফিরিয়ে আনতে পারবে ক্যাম্পে। সেক্ষেত্রে অবশ্য যাতায়াত খরচ বহন করতে হবে ফুটবল ফেডারেশনকেই। এমন চুক্তি ক্লাবগুলোর সাথে আছে বলে আগেই জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে ভুটানের লিগে ব্যস্ত থাকার কারণে সাবিনা মারিয়াদের খুব একটা পরখের সুযোগ পাচ্ছেন না কোচ বাটলার। সেক্ষেত্রে কোন মানদণ্ডে তিনি ফুটবলার নির্বাচন করবেন তা হয়তো ফুটে উঠবে মিয়ানমারে পাড়ি জমানোর আগেই। তবে সিনিয়রদের ছাড়া সবশেষ আরব আমিরাত সফর খুব একটা সুখকর হয়নি লাল সবুজদের। এদিকে বিদ্রোহীরা অভিমান ভেঙে ক্যাম্পে ফিরলেও এখনও তাদের সাথে চুক্তি করেনি বাফুফে। এর মধ্যেই 9 ফুটবলার পাড়ি জমালেন ভুটানে। এখন ক্যাম্পে থাকা বাকিদের সাথে কবে নাগাদ চুক্তি হয় সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। পিএসএল এর নতুন রেকর্ড গড়েছেন বাবর আজম। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বোচ্চ 9 বার 0 রানে আউট হওয়ার রেকর্ডটা এককভাবে আছে তার দখলেই। বাবর আজমের জন্য ফিরে আসার মঞ্চ ছিল পিএসএল, কারণ বেশ অনেকটা দিন ধরে টি-20 ফরম্যাটে রান নেই বাবর আজমের ব্যাটে। সাম্প্রতিক সময়ে বাদ পড়েছেন টি-20 দল থেকেও। স্বাভাবিকভাবে পিএসএল দিয়ে নিজেকে ফিরে পেতে চেয়েছেন বাবর, কিন্তু মোহাম্মদ আমিরকে ড্রাইভ করতে গিয়ে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে বাবর ফিরেছেন ডাক মেরে। এই সুবাদে পিএসএল ইতিহাসের লজ্জার এক রেকর্ডও নিজের সঙ্গী করে নিয়েছেন তিনি। টপ অর্ডার ব্যাটার হিসেবে পিএসএল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডাকের লজ্জাজনক রেকর্ডের সঙ্গী বাবর আজম। পেছনে ফেলছেন সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমলকে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।